চারপাশের দৃশ্যটা ধীরে ধীরে বিকৃত হতে শুরু করল। সবকিছু কেমন যেন মায়ার মতো অবাস্তব হয়ে এলো, আর তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। স্বপ্নের মতো সেই ঘোরের জগৎ থেকে বেরিয়ে আসার পর ক্লাইন মোরেত্তি ঘরের অন্ধকারের সাথে নিজের চোখ দুটোকে মানিয়ে নিল। সে জানত সপ্তাহে 1 পাউন্ড 10 সলি মানে 30 সলি আয় করে একটা সাধারণ পরিবারের খরচ চালানো বেনসন মোরেটির জন্য মোটেও সহজ কোনো কাজ ছিল না। তার ধারণা ছিল বেশিরভাগ শ্রমিকই সপ্তাহে 20 সলির মতো আয় করে। সে একবার মেলিসা মোরেত্তিকে বলতে শুনেছিল আয়রন ক্রস স্ট্রিটের লোয়ার স্ট্রিট এলাকায় একটা মাত্র ঘরের ভেতর 5, 7 এমনকি 10টা পরিবারও গাদাগাদি করে থাকে। বেনসনের কাছ থেকে সে এটাও জানতে পেরেছিল যে সাউদার্ন কন্টিনেন্টের বর্তমান পরিস্থিতির কারণে গত কয়েক মাস ধরে রাজ্যের অর্থনীতিতে বেশ বড় রকমের একটা মন্দা চলছে। তার জানা ছিল থাকা খাওয়ার সুবিধা পেলে একজন কাজের মেয়ে সপ্তাহে 3 সলি 6 পেন্স থেকে শুরু করে 6 সলি পর্যন্ত রোজগার করতে পারে। ক্লাইন হাত বাড়িয়ে নিজের 2 ভ্রুর মাঝখানের জায়গাটা একটু চেপে ধরল। সে অনেকটা সময় একদম চুপচাপ বসে রইল। শেষ পর্যন্ত নীরবতা ভাঙলেন স্যার ডিউইভিল। তিনি জিজ্ঞেস করলেন, অফিসার, আপনি কি কিছুই বলবেন না? আমি এর আগে যেসব সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছি তারা এমন পরিস্থিতিতে সবসময় আমার সাথে কথা বলত, নানা রকম প্রশ্ন করত। তবে আমাকে স্বীকার করতেই হবে যে আমার ভেতরে এখন বেশ একটা শান্তি কাজ করছে। আমি তো প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। এখনও পর্যন্ত আমি কোনো কান্নার বা গোঙানির শব্দ শুনতে পাইনি। আপনি এটা কিভাবে করলেন? ক্লাইন রকিং চেয়ারে হেলান দিয়ে বসল। এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে সে বেশ শান্ত গলায় জিজ্ঞেস করল, স্যার, আপনি কি লিড পয়জনিংয়ের ব্যাপারে কিছু জানেন? সিসার ক্ষতিকর দিকগুলো সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? ডিউইভিল কয়েক সেকেন্ডের জন্য চুপ করে রইলেন। তারপর বললেন, আগে আমার এসব জানা ছিল না, কিন্তু এখন আমি জানি। আপনি কি বলতে চাইছেন যে আমার এই মানসিক অসুস্থতার কারণ হল আমার অপরাধবোধ, আমার সীসা আর চীনামাটির কারখানায় কাজ করা নারী শ্রমিকদের প্রতি আমার সেই অপরাধবোধ? ক্লাইন কি উত্তর দেয় সেটার জন্য অপেক্ষা না করেই তিনি নিজের কথা চালিয়ে গেলেন, ঠিক যেভাবে তিনি সবসময় কোনো ব্যবসায়িক আলোচনা বা দরকষাকষির সময় নিজের ক্ষমতার জায়গা থেকে কথা বলে অভ্যস্ত। হ্যাঁ, এটা ঠিক যে অতীতে আমার ভেতরে এই ব্যাপারটা নিয়ে একটা অপরাধবোধ কাজ করত, কিন্তু আমি তো তাদের ক্ষতিপূরণ দিয়েছি। আমার সীসা আর চীনামাটির কারখানায় শ্রমিকেরা এই শিল্পের অন্য কারখানার শ্রমিকদের চেয়ে কোনো অংশেই কম বেতন পায় না। এই ব্যাকল্যান্ড শহরে সীসা এবং চীনামাটির শ্রমিকদের সপ্তাহে 8 সলির বেশি দেওয়া হয় না, কিন্তু আমি তাদের 10 সলি দিই, কখনো কখনো তার চেয়েও বেশি। হ্যাঁ, নিয়মের বাইরে গিয়ে বেশি বেতন দেওয়ার জন্য অনেকেই আমার সমালোচনা করে, কারণ এর ফলে তাদের জন্য শ্রমিক জোগাড় করা খুব কঠিন হয়ে যায়। গ্রেইন অ্যাক্ট বাতিল হয়ে যাওয়ার কারণে যদি অসংখ্য কৃষক সর্বশান্ত হয়ে দলে দলে শহরে এসে না জুটত, তাহলে আমার মতো তাদেরও শ্রমিকদের বেতন বাড়াতে হতো। তাছাড়া আমি আমার কারখানাগুলো সুপারভাইজারদের কড়া নির্দেশ দিয়ে রেখেছি। যাদের ঘন ঘন মাথা ব্যথা হয় বা যারা চোখে ঝাপসা দেখে, তাদেরকে যেন সিসার সংস্পর্শে থাকা জায়গাগুলো থেকে সরিয়ে দেওয়া হয়। যদি তাদের অসুস্থতা সত্যিই খুব বেশি মারাত্মক হয়, তাহলে তারা এমনকি আমার চ্যারিটি ফাউন্ডেশনের কাছেও সাহায্যের জন্য আবেদন করতে পারে। আমার মনে হয় আমি যথেষ্ট করেছি। ক্লাইনের গলায় আবেগের কোনো লেশমাত্র ছিল না। সে একেবারে নির্বিকার গলায় বলল, স্যার, একজন গরিব মানুষের কাছে তার বেতনের টাকাটা যে কতটা জরুরি সেটা মাঝে মাঝে আপনি কল্পনাও করতে পারবেন না। স্রেফ 1 বা 2 সপ্তাহের জন্য কাজ হারানোটা তাদের পরিবারের জন্য এমন এক অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে যে ক্ষতি তাদের জীবনে নিয়ে আসবে এক ভয়াবহ দুঃখ আর দুর্দশা। সে একটু থামল, তারপর আবার বলল, আমার খুব জানতে ইচ্ছে করছে আপনার মতো এমন একজন দয়ালু মানুষ কেন নিজের কারখানায় এমন কোনো যন্ত্রপাতি বসান না যা শ্রমিকদের ধুলাবালি আর লেড পয়জনিংয়ের হাত থেকে বাঁচাতে পারে? ডিউইভিল ছাদের দিকে তাকালেন, তারপর একটা বিষণ্ণ হাসির শব্দ করলেন। সেটা করতে গেলে আমার খরচ এতটাই বেড়ে যাবে যে সেই ভার আমি আর বইতে পারব না। অন্যান্য সীসা আর চীনামাটির কোম্পানিগুলোর সাথে আমি আর কোনোভাবেই প্রতিযোগিতায় টিকে থাকতে পারব না। আমার ব্যবসার এই দিকটা থেকে কতটা লাভ আসছে সেটা নিয়ে আমি এখন আর খুব বেশি মাথা ঘামাই না। সত্যি বলতে কি, নিজের পকেট থেকে কিছু টাকা খরচ করতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু দিনের পর দিন যদি আমাকে সেটাই করতে হয়, তাহলে এই ব্যবসা টিকিয়ে রাখার মানে কি? এতে হয়তো সামান্য কিছু শ্রমিকের উপকার হবে, কিন্তু সেটা তো আর পুরো শিল্পের জন্য কোনো আদর্শ নিয়ম হয়ে দাঁড়াবে না, আর অন্য কারখানাগুলোতেও এর কোনো প্রভাব পড়বে না। এর মানে দাঁড়াবে শুধু আমার নিজের পকেটের টাকা দিয়ে শ্রমিকদের লালন পালন করা। আমি তো শুনেছি খরচ কমানোর জন্য কিছু কিছু কারখানা নাকি গোপনে দাসও নিয়োগ দেয়। ক্লাইন নিজের 2 হাত বুকের কাছে আড়াআড়ি করে রাখল। এক মুহূর্ত চুপ থেকে সে বলল, স্যার, আপনার এই মানসিক অসুস্থতার একদম গোড়ায় রয়েছে সেই জমে থাকা অপরাধবোধ। যদিও আপনি বিশ্বাস করতেন যে সময়ের সাথে সাথে সেই অপরাধবোধ ফিকে হয়ে গিয়ে একেবারে মুছে গেছে। স্বাভাবিক অবস্থায় এর হয়তো চোখে পড়ার মতো কোনো প্রভাব থাকত না,
কিন্তু এমন কোনো একটা ঘটনা ঘটেছিল যেটা আপনার ভেতরে থাকা সেই অনুভূতিগুলোকে উসকে দিয়েছিল আর একসাথে এই সব সমস্যার জন্ম দিয়েছিল। এমন কিছু যা আমাকে উসকে দিয়েছিল? আমার তো এমন কোনো ঘটনার কথা মনে পড়ছে না। ডিউইভিল কিছুটা বিভ্রান্ত হয়ে তবে বেশ জোর দিয়েই কথাগুলো বললেন। ক্লাইন রকিং চেয়ারটাকে আলতো করে দুলতে দিল আর খুব শান্ত গলায় বুঝিয়ে বলতে শুরু করল, একটু আগে আপনি কয়েক মিনিটের জন্য ঘুমিয়ে পড়েছিলেন আর তখন আপনি আমাকে একটা কথা বলেছিলেন। হিপনোসিস? ডিউইভিল তার স্বভাবসুল ভঙ্গিতেই একটা আন্দাজ করার চেষ্টা করলেন। ক্লাইন সরাসরি কোনো উত্তর দিল না, বরং বলল, একবার আপনি নিজের ঘোড়ার গাড়িতে বসেছিলেন আর তখন আপনি দেখেছিলেন একটা মেয়ে কাজে যাওয়ার পথে রাস্তায় মারা যাচ্ছে। মেয়েটা মারা গিয়েছিল লেড পয়জনিংয়ের কারণে। বেঁচে থাকতে সে আপনার কারখানাতেই কাজ করত, চীনামাটির পাত্রের ওপর গ্লেজ লাগানোর কাজ। ডিউইভিল নিজের কপালের দুই পাশে হাত দিয়ে মালিশ করলেন। তিনি যেন ভাষা হারিয়ে ফেলেছিলেন। তারপর কিছুটা সন্দেহের সুরেই বললেন, আমার মনে হয় এমন একটা ঘটনা একবার ঘটেছিল, তবে আমার ঠিক পরিষ্কার মনে নেই। দীর্ঘদিন ধরে চলতে থাকা মারাত্মক অনিদ্রা তাকে মানসিকভাবে একদম দুর্বল করে ফেলেছিল। এমন একটা দৃশ্য দেখার কথা তার কেবল আবছা আবছাই মনে পড়ছিল। তিনি এক মুহূর্তের জন্য ভাবলেন, কিন্তু তারপর মস্তিষ্কের ওপর আর চাপ দেওয়ার চেষ্টা করলেন না। এর বদলে তিনি জিজ্ঞেস করলেন, সেই শ্রমিকের নাম কি ছিল? মানে আমি বলতে চাইছি, আমার এই মানসিক অসুস্থতা সারানোর জন্য এখন আমার কি করা উচিত? ক্লাইন সাথে সাথেই উত্তর দিল, দুটো কাজ। প্রথমত, রাস্তার পাশে মারা যাওয়া সেই শ্রমিকের নাম ছিল হেইলি ওয়াকার। এই নামটা আপনিই আমাকে বলেছিলেন। সেই ছিল আপনার সমস্যার সবচেয়ে সরাসরি কারণ, তাই আপনাকে তার বাবা মাকে খুঁজে বের করতে হবে আর তাদেরকে আরও কিছু ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয়ত, খবরের কাগজ আর ম্যাগাজিনগুলোতে সিসার ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দিন। যারা এর ফলে ক্ষতির শিকার হয়েছে, আপনার চ্যারিটি ফাউন্ডেশনকে সেই সব শ্রমিকদের আরও বেশি করে সাহায্য করার সুযোগ দিন। আর আপনি যদি কখনো পার্লামেন্টের সদস্য হতে পারেন, তাহলে এই বিষয়ের ওপর আইন তৈরি করার জন্য চাপ প্রয়োগ করবেন। ডিউইভিল ধীরে ধীরে সোজা হয়ে বসলেন। তারপর নিজের ওপর বিরক্ত হয়েই একটা তাচ্ছিল্যের হাসি হাসলেন। বাকি সব কাজই আমি করব, কিন্তু আইন তৈরি করার ব্যাপারটা, আমার মনে হয় সেটা একেবারেই অসম্ভব। কারণ আমাদের দেশের বাইরের অন্যান্য দেশগুলোর সাথে আমাদের এখনও একটা প্রতিযোগিতা আছে। এই ধরনের কোনো আইন তৈরি করলে আমাদের দেশের পুরো শিল্প খাতটাই একটা ভয়াবহ সংকটের মুখে পড়বে। একটার পর একটা কারখানা দেউলিয়া হয়ে যাবে আর অসংখ্য শ্রমিক তাদের কাজ হারাবে। গরিবদের সাহায্য করে এমন সংগঠনগুলো চাইলেও এত বিপুল সংখ্যক মানুষকে বাঁচাতে পারবে না। তিনি আস্তে আস্তে বিছানা থেকে নামলেন আর নিজের জামার কলারটা ঠিক করে নিলেন। তারপর ক্লাইনের দিকে তাকিয়ে বললেন, হেইলি ওয়াকার, তাই তো? আমি এক্ষুনি কালিনকে বলছি চীনামাটির কোম্পানি থেকে ওর ব্যাপারে যাবতীয় তথ্য বের করে ওর বাবা মাকে খুঁজে বের করতে। অফিসার, দয়া করে আমার সাথে একটু অপেক্ষা করুন আর আমার মানসিক অবস্থাটার দিকে নজর রাখুন। ঠিক আছে। ক্লাইন ধীরে ধীরে উঠে দাঁড়াল আর নিজের সাদাকালো ছক্কাটা পুলিশের ইউনিফর্মটার ভাঁজগুলো হাত দিয়ে সোজা করে নিল। সকাল 11টার সময় ডিউইভিলের বাড়ির বসার ঘরে ক্লাইন চুপচাপ সোফার ওপর বসেছিল। সে দেখল বাটলার কালেন একজন পুরুষ আর একজন মহিলাকে পথ দেখিয়ে ঘরের ভেতর নিয়ে আসছেন। এই দুই অতিথির চামড়ায় দাগ পড়ে গিয়েছিল, তাদের চেহারায় এর মাঝেই বয়সের বলিরেখা স্পষ্ট হয়ে উঠেছে। লোকটার পিঠ কিছুটা সামনের দিকে কুঁজো আর মহিলার চোখের পাতার ঠিক নিচে একটা তিল ছিল। হেইলির স্মৃতির ভেতর দিয়ে ক্লাইন যেমনটা দেখেছিল, এদেরকে দেখতে ঠিক তেমনটাই লাগছিল, শুধু বয়সটা একটু বেশি আর চেহারা একটা ক্লান্ত বিধ্বস্ত ভাব। তারা এতটাই রুগ্ন আর শুকনো ছিল যে শরীরে যেন হাড় ছাড়া আর কিছুই নেই। তাদের পরনের কাপড়গুলো ছিল পুরনো আর ছেঁড়াফাটা। ক্লাইন এমনকি এটাও জানতে পারল যে আয়রন ক্রস স্ট্রিটের লোয়ার স্ট্রিটে তারা আর থাকতে পারছে না। ফুঁপিয়ে কাঁদার শব্দ। ক্লাইন তার স্পিরিচুয়াল পারসেপশনের সাহায্যে বুঝতে পারল একটা বরফের মতো ঠান্ডা বাতাস পাক খেয়ে তাদের চারপাশে ঘুরতে শুরু করেছে। সে নিজের দুই ভ্রুর মাঝখানের জায়গাটা একটু চেপে ধরল আর স্যার ডিউইভিলের দিকে আর চোখে একবার তাকাল। কে জানে কখন একটা আবছা সাদা বিকৃত মূর্তি, যার ভেতর দিয়ে আলো এপার ওপার হতে পারে, ডিউইভিলের ঠিক পেছনে এসে হাজির হয়েছে। শুভ শুভ সকাল, মাননীয় স্যার। হেইলির বাবা মা কথাগুলো বেশ অস্বাভাবিক রকমের বিনীত সুরে বললেন। ডিউইভিল নিজের কপালে হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, আপনারা দুজনেই কি হেইলি ওয়াকারের বাবা মা? ওর কি একটা ভাই আর 2 বছর বয়সী একটা বোনও নেই? হেইলির মা রীতিমতো ভয় পেয়ে উত্তর দিলেন, ওর ভাই কিছুদিন আগে বন্দরে কাজ করতে গিয়ে পা ভেঙে ফেলেছে। আমরা ওকে ওর বোনের দেখাশোনার জন্য বাড়িতে রেখে এসেছি। ডিউইভিল কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেললেন। হেইলির সাথে যা ঘটেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই কথা শোনার সাথে সাথেই হেইলির বাবা মায়ের চোখ দুটো লাল হয়ে গেল। তারা দুজনেই একসাথে কথা বলতে শুরু করলেন, একে অন্যের কথার ওপর দিয়েই বলে উঠলেন,
ধন্যবাদ আপনার এই দয়ার জন্য। পুলিশ আমাদের বলেছিল যে হেইলি নাকি লেড পয়জনিংয়ে মারা গেছে। এটাই তো নাম, তাই না? ওহ, আমার অভাগা মেয়েটা, ওর বয়স ছিল মাত্র 17। ও সবসময় এত চুপচাপ থাকত, কাজের প্রতি ওর এত জেদ ছিল। আপনি এর আগেও একজনকে ওকে দেখতে পাঠিয়েছিলেন, আর ওর শেষ কাজের সব খরচ দিয়েছিলেন। ওকে রাফায়েল সিমেট্রিতে মাটি দেওয়া হয়েছে। ডিউইভিল ক্লাইনের দিকে একবার তাকালেন আর নিজের বসার ভঙ্গিটা একটু বদলালেন। তিনি সামনের দিকে ঝুঁকে বেশ গম্ভীর গলায় বললেন, ওটা আসলে আমাদেরই একটা গাফিলতি ছিল। এর জন্য আমাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। আমি ভেবে দেখেছি যে আমাকে আপনাদের ক্ষতিপূরণ দিতে হবে, হেইলির জন্য ক্ষতিপূরণ। ওর সাপ্তাহিক বেতন ছিল 10 সলি, তাই না? 1 বছরে সেটা দাঁড়ায় 25 সলি বা 26 পাউন্ড। আমরা ধরে নিই যে ও আরও 10 বছর হয়তো কাজ করতে পারত। কালেন, হেইলির বাবা মাকে 300 পাউন্ড দিয়ে দাও। 300 পাউন্ড? হেইলির বাবা মা একদম হতবাক হয়ে গেলেন। জীবনে সবচেয়ে ভালো সময়েও তাদের জমানো টাকা কখনো 1 পাউন্ডের বেশি ছিল না। শুধু যে তারাই অবাক হয়েছিলেন তা নয়, ঘরের ভেতর থাকা বডিগার্ড আর কাজের মেয়েদের চেহারায়ও চরম বিস্ময় আর ঈর্ষার ছাপ ফুটে উঠেছিল। এমনকি সার্জেন্ট গেটও নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস টেনে নিলেন। তার নিজের সাপ্তাহিক বেতন মাত্র 2 পাউন্ড, আর তার অধীনে থাকা পুলিশদের মধ্যে একমাত্র শেভরন পরা কনস্টেবল সপ্তাহে 1 পাউন্ড আয় করে। এই পিনপতন নীরবতার মাঝেই বাটলার কালেন পড়ার ঘর থেকে বেরিয়ে এলেন। তার হাতে একটা বেশ ফোলামতো বস্তা ছিল। তিনি বস্তাটা খুললেন আর ভেতরে থরে থরে সাজানো নগদ টাকা দেখা গেল। কিছু 1 পাউন্ডের নোট, কিছু 5 পাউন্ডের, তবে বেশিরভাগই ছিল 1 বা 5 সলির মুদ্রা। এটা একদম পরিষ্কার ছিল যে ডিউইভিল আগেই তার লোকজনকে দিয়ে ব্যাংক থেকে অনেক খুচরো টাকা ভাঙিয়ে এনে রেখেছিলেন। এটা স্যার ডিউইভিলের দয়া আর সদিচ্ছার একটা উপহার। নিজের মনিবের ইশারায় সম্মতি পেয়ে কালেন বস্তাটা হেইলির বাবা মায়ের হাতে তুলে দিলেন। হেইলির বাবা মা বস্তাটা হাতে নিলেন আর নিজেদের চোখ কচলাতে লাগলেন। তারা যেন নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। বস্তাটা শক্ত করে জড়িয়ে ধরে তারা বলে উঠলেন, না, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, আমরা এটা কোনোভাবেই নিতে পারি না। ডিউইভিল খুব গম্ভীর গলায় বললেন, এটাই হেইলির প্রাপ্য। আপনি সত্যিই একজন মহৎ আর দয়ালু নাইট। হেইলির বাবা মা আবেগে কাঁপতে কাঁপতে বারবার মাথা নিচু করে তাকে সম্মান জানাতে লাগলেন। তাদের মুখে তখন হাসির ঝিলিক, যে হাসি তারা কোনোভাবেই চেপে রাখতে পারছিলেন না। তারা বারবার সেই নাইটের প্রশংসা করতে লাগলেন। নিজেদের জানা গুটি কয়েক প্রশংসার শব্দই বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলতে লাগলেন। তারা জোর গলায় বারবার বলছিলেন যে হেইলি স্বর্গে বসেও তার প্রতি কৃতজ্ঞ থাকবে। কালেন, এদেরকে বাড়িতে দিয়ে এসো। তার আগে এদেরকে একটু ব্যাংকে নিয়ে যেও। ডিউইভিল যেন হাঁফ ছেড়ে বাঁচলেন আর নিজের বাটলারকে নির্দেশ দিলেন। হেইলির বাবা মা বস্তাটাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে একটুও না দাঁড়িয়ে দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন। ক্লাইন দেখতে পেল স্যার ডিউহিলের পেছনে দাঁড়িয়ে থাকা সেই আবছা সাদা বিকৃত মূর্তি তার হাত দুটো তাদের দিকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সে যেন তাদের সাথেই চলে যেতে চাইছিল। কিন্তু হেইলির বাবা মায়ের মুখের হাসি তখন অস্বাভাবিক রকমের উজ্জ্বল হয়ে উঠেছে। তারা আর একবারও পেছন ফিরে তাকালেন না। সেই মূর্তিটা আস্তে আস্তে আরও আবছা হতে লাগল আর খুব দ্রুতই পুরোপুরি মিলিয়ে গেল। ক্লাইন এটাও বুঝতে পারল যে বসার ঘরে সেই বরফের মতো জমাট বাঁধা অনুভূতিটা এক মুহূর্তেই আবার স্বাভাবিক হয়ে গেছে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত সে কেবল সেখানে চুপচাপ বসেছিল, নিজের কোনো মতামত জানায়নি। অফিসার, আমার এখন অনেক বেশি ভালো লাগছে। এবার কি আপনি আমাকে বলবেন যে কেন আমার বাটলার, চাকরবাকর আর বডিগার্ডরাও ওই কান্নাকাটি আর গোঙানির শব্দ শুনতে পাচ্ছিল? এটা নিশ্চয়ই শুধু আমার একার কোনো মানসিক অসুস্থতা হতে পারে না, তাই না? ডিউইভিল বেশ কৌতূহল নিয়ে তার দিকে তাকালেন। ভেতরের আসল সত্যিটা যে জানত, সেই ইন্সপেক্টর টোল এই কথা শুনে সাথে সাথেই ঘাবড়ে গেলেন। ক্লাইন চেহারায় কোনোরকম ভাবান্তর না ঘটিয়েই উত্তর দিল, মনোবিজ্ঞানের ভাষায় আমরা এই ঘটনাটাকে বলি মাস হিস্টেরিয়া।